মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশনে মার্জনা করবেন শিকার হয়েছেন এই অভিযোগটা সুমন রায়চৌধুরী করছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী হিসেবে কিভাবে অপারেশন এবং অত্যাচারের শিকার হয়েছেন বারবার সে কথা অভয়ার মা বলে গিয়েছেন। আজকে সেই কথা আবার ফিরে ফিরে আসছে যে বিচার দেওয়ার দায়িত্ব ছিল তৎকালীন পুলিশ মন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর, যেটা তিনি করেননি। কিন্তু এইবার আশার আলো দেখছেন, তার কারণ এবার গ্রেফতারিটা হয়েছে একেবারে নির্মল ঘোষ থেকে শুরু করে সঞ্জীব মুখোপাধ্যায়ের। এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তির এবার দাবি তুলছেন বিজেপি বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ। দেখুন, যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই, জেল হেফাজতে কিছুই হবে না এদের। লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আরজিকর কাণ্ডেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এবার মেয়ের খুন ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তুললেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এগুলো তো আগেই করতে পারতেন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য নিয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। সেদিন অনেক বলেছিলাম তুমি একবার পুলিশকে বলো সঞ্জীব মুখার্জিকে আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি, কিন্তু উনি কথা শোনেননি। মানে ওরা পরে হামলাও করেছে, আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। আমাদের তো গাড়িটা আটকানো ছিল। যে নির্মল ঘোষ তাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ কাস্টাডিতে আছে। সরকারি প্রেমিসেসে ঢুকে বাইরের গুন্ডারা ইট মারছে, আক্রমণ করছে। একটা 80 বছর বয়সী একজন মানুষকে যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো। জানে আমরা একটা মামলা দিয়েছি, যে মামলায় আমরা কিচ্ছু করতে পারবো না মেলাইন করা ছাড়া। ফলে আগে ওই ডিম মারা, অপমান করা, সামাজিক হিউমিলিয়েশন এইগুলো শুধু করিয়ে দেওয়া হচ্ছে। আর অভয়ার মাকে আমি প্রশ্ন করব যে আপনি তো মেয়ের মৃত্যুকে হাতিয়ার করে বিধানসভা অবধি চলে গেলেন, তারপরে বারুইপুর থেকে আরম্ভ করে যে এনআরএসে যে নার্সের রহস্য মৃত্যু, এতগুলো এবার প্রশ্ন উঠছে। কই আপনাকে তো প্রশ্ন তুলতে দেখছি না, আপনি তো এখন মাননীয় বিধায়ক, এবার বিধায়কের দায়িত্ব পালন করুন। আরজিকর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আমি এখান থেকে শুভময়দার কাছে এই জায়গায় যেতে চাইবো। শুভময়দা, 2024-এ যখন এই নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটার 5 দিনের মাথায় সিবিআই দায়িত্ব পেয়েছিল। প্রশ্নটা এই জায়গায় ওঠে যে নির্মল ঘোষকে তাহলে কেন তখন সিবিআই গ্রেপ্তার করতে পারলো না? আজকে অভয়ের মা তিনি বলছেন যে একেবারে সর্বোচ্চ শাস্তির কথা, সেটা কি হয় অবশ্যই আদালতের দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সুবিচার, যার জন্য লড়াই চলেছিল, যার জন্য লড়াই এখনো চলছে, সেই সুবিচার পাওয়ার আশা কতটা রাখছেন আপনি? দেখুন, সাধারণভাবে তদন্ত যত এগোয় আমরা জানি প্রশ্নের সংখ্যা কমে এবং উত্তরের সংখ্যা বাড়ে। এবং সাধারণ মানুষজন, যেহেতু আমাদের একটা সংসদীয় গণতন্ত্র চলে, সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে যে কি ঘটছে। এটা কিন্তু একেবারে পরিষ্কার যে সেই ঘটনা ঘটার পর থেকে আমাদের কাছে প্রশ্নগুলো আজকের দিনেও বেড়েই চলেছে। বিজেপি সরকার 3 মাস ক্ষমতায় এসেছে, এই প্রশ্ন তো আসবেই যে তারা হয়তো আরেকটু সময় নেবেন। অভয়ার মা নির্বাচনে জিতেছেন, এই জেতাটা খুব জরুরি ছিল। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে গেছে, তিনি যদি বিজেপির সঙ্গে গিয়ে নির্বাচনে না জিততেন, এই রাজনীতির সাহায্য যদি তিনি না নিতেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো একেবারে মুছে যেত। আজকে তিনি বিজেপির হয়ে জিতেছেন বলেই কিন্তু আলোচনাগুলো চলছে। ফলে তাঁর যে ব্যক্তিগত রাজনৈতিক ভাবনা চিন্তা, যেটা অবশ্যই সমালোচনার ঊর্ধ্বে হতে পারে না আমাদের যে সিস্টেম তাতে, কিন্তু এই লড়াইটা ভীষণ দরকার ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই সময় আরও কিছু ঘটনা ঘটছে, কিন্তু দিনের শেষে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে কিনা। মূল যে প্রশ্নটি আমাদের সামনে বারবার আসছে সেটা হচ্ছে যে একটি অঘটন ঘটে যাওয়ার আগে একটি ব্যাপার এবং তার পরে
এই অঘটনটি ঘটে যাওয়ার পর কার কার নির্দেশে কিভাবে বাকি ঘটনাগুলো ঘটলো। 14ই আগস্ট রাতে আরজিকর ভাঙা হলো, এখানকার বিভিন্ন কনস্ট্রাকশন তার আগে ভেঙে দেওয়া হলো, বিভিন্ন লোকের এখনো নাকি তদন্তকারী যে অর্গানাইজেশনগুলো আছে তাদের মুখোমুখি দাঁড় করানো হয়নি। তাহলে মূল প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নের সংখ্যা কমবে, উত্তরের সংখ্যা বাড়বে। এটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই পরিস্থিতির পরিবর্তনের দিকে আমরা তাকিয়ে আছি। আপাতত কি হয়েছে, তারা ক্ষমতায় এসে কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু তাতে প্রশ্নের সংখ্যা কমেনি, উত্তরের সংখ্যা বাড়েনি। আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। এবং এই জায়গায় কিন্তু বারবার করে তৃণমূল কংগ্রেস থেকে যে প্রশ্নটা আসছে, সেই প্রশ্ন আসবে যে অভয়ার মা অন্য ঘটনাগুলিতে কি করছেন। এই হোয়াট অ্যাবাউটিজম করেই তো তৃণমূল এবং বিজেপি পারস্পরিক একে অপরকে সুবিধাজনক জায়গায় পশ্চিমবঙ্গে রেখেছে, এবং আজকে সেই সুবিধা বিজেপি কেন্দ্রেও নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। ফলে এই হোয়াট অ্যাবাউটিজমের বাইরে বেরিয়ে উত্তরপ্রদেশে কি হচ্ছে, তৃণমূল কি করেছে, এর বাইরে বেরিয়ে আমরা যারা মনে করেছি পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার ছিল, বহু মানুষ মনে করেছেন, সেই জায়গায় মানুষ চাইবেন উত্তর পেতে। এখনো অবধি আমরা কিন্তু কোনো অতিরিক্ত উত্তর পাইনি। বিমলদা, না, এর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত। আমি শুভময়ের এই বারবার ওই পয়েন্টটা যে আমরা নাকি তৃণমূলকে ভাসিয়ে রাখছি, সেই আলোচনায় যাব না, সেটা তার মতো করে কথা বলছি। কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় আছে, মানবিকতা, সহমর্মিতা। একটা বাবা মা তার একমাত্র মেয়েকে হারিয়েছে, তারপর তাকে এই ধরনের কথা বলা, যে মেয়ের মৃত্যুকে এনক্যাশ করে তারা বিধানসভার সদস্য হয়েছেন, এই ধরনের কথাবার্তা বলার মতো অত্যন্ত নিম্ন রুচির কাজ কিন্তু এই ধরনের লোকগুলো করতে পারে। একটু আগে যার কথা শোনালে, একজন বাবা মার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেওয়া হলো, তার মৃতদেহ দেখার জন্য পুলিশের পায়ে ধরে পড়ে আছে, লাথি মেরে ফেলে দিয়ে ডেড বডি নিয়ে চলে গেল। নিজের এই ঘৃণ্য দলটাতে এখনো ওই ঘৃণার দাগ ওই লোকগুলোর গায়ে রয়েছে, তারপর তাদের ডিফেন্ড করছে। এদের বলা উচিত ছিল যে এই কাজ আমার দল করেছে, আমরা ঘৃণ্য কাজ করেছি, আমাদের শাস্তি দিন। এখনও তাকে সমর্থন করে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আরজি করে যা ঘটেছে, বা বিশেষত এনআরএসে যা ঘটেছে, কেউ ডেড বডি নিয়ে পালায়নি। সেখানে সঙ্গে সঙ্গে তার বাবা মার নির্দেশ মতো, বক্তব্য অনুযায়ী সেখানে ময়না তদন্ত হয়েছে, সেখানে সম্পূর্ণ নিয়ম মেনে তদন্ত কমিটি হয়েছে। কেউ তাকে ঢাকার চেষ্টা করেনি, তাকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কেউ দৌড়য়নি। সুতরাং এখনও রাজনীতি এরা করছে, এরা হেরেও এই লোকগুলো শিক্ষা হয়নি, এখন এই অমানবিক কথাবার্তা বলে। খুব দুর্ভাগ্যজনক, একদম আমার কাছে অত্যন্ত নিম্নরুচির কথা মনে হয়েছে একটু আগে যার কথা শোনালে, যে অভয়ার মা নাকি মেয়ের মৃত্যুকে ক্যাশ করে তিনি বিধানসভার মেম্বার হয়েছেন। এই ধরনের ঘৃণ্য কথা কেন বলে এই লোকগুলো? একটু শোধরাবে না এই লোকগুলো? কোনো দলই নিজেকে ঘৃণ্য বলে না, ঘৃণ্য কাজ করে। যেমন তৃণমূল নিজের দিকে আঙুল তোলে না, তেমনিও যখন বিলকিস বানুর ধর্ষকদের বিমল দ্বারা মালা পরিয়েছিল, তখনও নিজেদের সমালোচনা করেনি। এটা একটা পলিটিক্যাল কালচারের মধ্যে এসে গেছে, বিশেষ করে বাংলার মাটিতে তৃণমূল আর ভারতবর্ষের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কেউ নিজেকে ঘৃণ্য কাজ করে, ঘৃণার কাজ করে নিজের দিকে আঙুল তোলে না। সেই জন্য এখানে প্রেম বিতরণ নয়। আপনারা বলেছিলেন ধর্ষকদের কেন মালা পড়ানো হচ্ছে, আপনারা বলেছিলেন। সুমনদারাও বলছে না। ঠিক আছে, এইসব তত্ত্ব কথা বিমলদা আপনি অসম্ভব হতে পারেন, তত্ত্ব কথা শোনাবেন না। সব আপনারা কয়েনের এপিটার ওপি। বেশ বেশ, এবার সুমন বন্দ্যোপাধ্যায়। দেখুন, শ্লীলতাহানি বা ধর্ষণের মতো এরকম ঘটনা কিন্তু সর্বভারতীয় প্রেক্ষাপটে ক্রমাগত বাড়ছে, এটা কোনো সন্দেহের কোনো জায়গা নেই। আমি মনে করি না কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এই ধর্ষণ বা এর পেছনে থাকে, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমার রিয়াকশানটা কী। আমার কথা হচ্ছে যে অভয়ের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, এই ঘটনার তো 5 দিনের মধ্যে সিবিআই। আমি বলি সুমনদা, আপনি বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনার পেছনে রাজনৈতিক দল থাকে না, কিন্তু এই ধরনের ঘটনাগুলোর পেছনে কারা, সেইটা বের করার দায়িত্ব হচ্ছে যে রাজনৈতিক দল সরকারে বসে রয়েছে তাদের। আমি তো আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে 5 দিনের মধ্যেই তো সিবিআই হেফাজতে চলে গিয়েছিল গোটা তদন্ত, এবং তদন্ত প্রক্রিয়াতে কি দেখেছিলাম আমরা, যে যাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল তার বাইরে আর কোনো গ্রেপ্তারই হয়নি। এখন যে ঘটনাটা আজকে ঘটেছে, ধরুন আমরা কি, আমরা তারা গণতান্ত্রিক দেশে আছি, বিচার ব্যবস্থার প্রতি তো আস্থা আছে,
এই যে ধরুন গতকাল বোধহয় খুব সম্ভবত যে ছবিটা আমরা দেখলাম, যেভাবে একজন 80 বছরের মানুষকে, আরে তাকে তো প্রমাণ করতে হবে, তাকে তো কাস্টডিতে নেওয়া হয়েছে, কিন্তু তাকে যেভাবে ডিম ছেঁকে কাদা থেকে যেভাবে জুতো ছোড়া হয়েছে সেটাও খুব ভালো ঘটনা। আচ্ছা, সেই 80 বছরের মানুষের আমি কৃতিত্বের একটা তালিকা তুলে ধরি। এক তো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই যে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন। অভিযোগ ওখানেই শেষ নয়, আরো অভিযোগ সামনে এসেছে। একেবারে সরকারি খাস জমি জবরদখল করার অভিযোগ রয়েছে এই 80 বছরের কথা যার বলছিলেন সেই নির্মল ঘোষের বিরুদ্ধে। দেখুন বিচার ব্যবস্থার প্রতি আস্থা এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। লটারি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়াকাণ্ডে তাঁকে শোন অ্যারেস্ট করেছে পুলিশ। পানিহাটির আনাচ কানাচে কান পাতলেই শোনা যায় এই নির্মল ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগের কথা, যার বহিঃপ্রকাশ হয়েছে শুক্রবার। অভয়া মামলায় অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে শুক্রবার এভাবেই আছড়ে পড়ে বিক্ষোভ, চোর স্লোগান, জুতোর মালা পরানোর চেষ্টা, সপাটে চর, লাথি, বাদ যায়নি কিছুই। জুতো নিয়ে এসেছে। হ্যাঁ, নির্মল ঘোষকে মারলাম 30 বছর ধরে অত্যাচার চালিয়েছিল। ও 1 নম্বর চোরের বাচ্চা আছে। এখন কিছু হয়নি, আবার আসুক, আবার হবে থেরাপি। গোবর থেরাপি হয়েছে, মালা পরিয়েছি আমরা, ছিঁড়ে পালিয়েছে। পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষ 2011 সাল থেকে টানা জিতছেন। 2026-এর বিধানসভা ভোটে তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করে তৃণমূল, কিন্তু বিজেপির প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথের কাছে হেরে যান তিনি। তারপরেই খুলে গেছে নির্মল ঘোষের প্যান্ডোরার বাক্স। একটা প্রতিবন্ধী স্কুল, একটা লাইব্রেরি তাকে বন্ধ করে দিয়ে গায়ের জোরে সম্পূর্ণ অনৈতিক পদ্ধতিতে নির্মল ঘোষ এটাকে হস্তগত করেন। এবং এখন পর্যন্ত টিল টুডে যে গভর্নমেন্টের গ্র্যান্ট আসছে এই স্কুলের নামে সেটা তিনি এনজয় করছেন। 2014 সাল থেকে তালা ঝুলছে পানিহাটির ডক্টর বিধানচন্দ্র রায় বিদ্যায়তনে। বিশেষভাবে সক্ষমদের জন্য স্কুল ও একটি লাইব্রেরি ছিল 47 কাঠা জমির উপর, তার মধ্যে 31 কাঠা সরকারি খাস জমি। এই স্কুলের জন্য তৈরি হওয়া ট্রাস্টের সভাপতি ছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। স্কুলের প্রিন্সিপাল ছিলেন নির্মল ঘোষের বড় মেয়ে ছন্দা ঘোষ। বিজেপির অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে দখল করে নিজের নামে করে নেন নির্মল ঘোষ। পানিহাটির সোদপুরে সেন পরিবার একটি জমি দান করেছিলেন প্রতিবন্ধী স্কুল করার জন্য। এখানে একটি প্রতিবন্ধী স্কুলও চলছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এই স্কুলের আস্ত জমিটি দখল করে দেন এবং স্কুলটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 2002 সালে এটা ভেস্ট হওয়ার পর নির্মল ঘোষ 2005 সালে সরকারকে কোনো ট্যাক্স না দিয়ে উইদাউট স্ট্যাম্প ডিউটি সরকারকে বলা হয় যে এটা একটা প্রতিবন্ধী স্কুল, সেই স্কুলকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য নির্মল ঘোষ করেন কি এই জমিটা রেজিস্ট্রি করেন তাদের নিজেদের পারিবারিক নামে। এই গ্রাউন্ডে নির্মল ঘোষকে ইমিডিয়েটলি জেলে নেওয়া উচিত। প্রমোটিং করার চক্র চলছে, অলরেডি হাফ পোর্শন ভেঙে ওখানে কাজকর্ম করা চালুও করেছে এর ভেতরে, কিন্তু আমরা বেঁচে থাকতে এটা হতে দেবো না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মল ঘোষের মেয়ে, যিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে প্রমাণ দিয়ে যে আমরা কারোর কাছে কোনো জমি বিক্রি করেছি, কোনো প্রমোটিং করেছি, কোনো বাজে কাজে সেই জমি ব্যবহার করেছি, জমি দিয়ে কোনো ঋণ নিয়েছি, কোনো অসামাজিক কাজ আমরা করেছি, তাহলে জনগণের যা স্কুলের জমিটা আছে সেটাই আমাদের অ্যাজ এ প্রিন্সিপাল আমার নামে আমার যেটুকুনি প্রিন্সিপালের ক্ষমতা বলে আমাকে সিগনেটারি অথরিটি করতে হয় সেইটুকুনি আছে। আমার অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে যেটুকুনি আমার স্কুলের জমি আছে, বাকি মালিকানা জমির মালিকের, সে তার কথা বলবে। লটারি কাণ্ডের পর এবার সরকারি খাস জমি বেআইনিভাবে দখলের অভিযোগ। দিনে দিনে আরও লম্বা হচ্ছে নির্মল কীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। তার মানে এই নির্মল ঘোষের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়ার অভিযোগ রয়েছে, এই নির্মল ঘোষের বিরুদ্ধে লটারির 1 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এবং আপনারা দেখলেন সরকারি খাস জমি জবরদখল করার অভিযোগ রয়েছে। খেয়াল রাখতে হবে তৃণমূল আমলে এই নির্মল ঘোষ কিন্তু বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন এবং নির্মল ঘোষের ছেলেকে ওই আসনে অর্থাৎ পানিহাটি কেন্দ্রে প্রার্থী পর্যন্ত করেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তার মানে কোথাও কি এইটা মনে হচ্ছে সুমনদা, আমি সুমন রায়চৌধুরীর কাছে আসতে চাইছি যে তার মানে তিনি তার কীর্তিকলাপ সেটাই তাহলে প্রমোশনের ইয়ার্ডস্টিক ছিল? আমি একটা কথা বলি আপনাকে, স্পেসিফিক কারণ তুলে তুলে এনে
তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক, তৃণমূলের মন্ত্রীদের নিয়ে আলোচনা করলে সামগ্রিকভাবে আমাদের প্যানেলের সময় নষ্ট হবে। তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই, প্রতিটি রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ থাকেন, যেমন সুমনদাকে আমি সত্যি একজন ভালো মানুষ, একজন অধ্যাপক মনে করি এবং আমি শ্রদ্ধা করি, কিন্তু তৃণমূল কংগ্রেস অ্যাজ আ হোল, অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আর পলিটিক্যাল পার্টি হিসাবে এক্সিস্ট করতো না। তৃণমূল কংগ্রেস প্রথম 2 বছর 3 বছর 4 বছরের পর থেকে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টির চেয়েও বেশি তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল গ্যাংয়ে রূপান্তরিত হয়েছিল। আর এরা হচ্ছে সব ওয়ারলর্ডস। এই ওয়ারটা কি নিয়ে হতো? পয়সা। কে কত পয়সা তুলতে পারবে, কে কত নিজের আখের গোছাতে পারবে, কে কত টাকা ক্যামাক স্ট্রিটে পাঠাতে পারবে, তার উপরে নির্ভর করত আগামী দিনে এদের রাজনৈতিক ভবিষ্যৎ। টিকিট পাওয়া, বউয়ের টিকিট পাওয়া, ছেলের টিকিট পাওয়া, বান্ধবীর টিকিট পাওয়া, এর ওপরে নির্ভর করত। তা যেখানে কালচারটাই এইভাবে তৈরি করে দিলেন বাংলার তৎকালীন মাননীয়া, সেই জায়গাতে হেলমেট পরে নির্মল ঘোষকে বা নির্মল ঘোষের কোনো সাকরেতকে পুলিশ ভ্যানে তুলতে হবে, এতে অবাক হওয়ার কারণ নেই। শুভ্রজিৎ, একটা কথা ইন কনক্লুশন বলি, 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিলেন, 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছিলেন, কংগ্রেস বহু রাজ্যে যেতে বহু রাজ্যে হেরে যায়, গুজরাট আছে, হরিয়ানা আছে, উত্তরাখণ্ড আছে, অনেক জায়গায় আমরা হেরেছি। বলুন তো, হেরে যাওয়ার পর রাজনৈতিক দল, যে দল হেরে গেল, একজন প্রতিষ্ঠিত এবং সদর্থক বিরোধী দলের ভূমিকা পালন করে, কোথায় এরকম ডিম, ইট, কাদা, কালচার, দল ভাঙানো এরকম চলতে পারে? চলে। মানুষ এতটা বিক্ষুব্ধ হয়ে ওঠে কেন হয়েছে? কারণ আবার সেই পুরনো কথা বলতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে একটা মানি মেকিং মেশিনে পরিণত করেছিলেন এবং বাংলার রাজনৈতিক সংস্কৃতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও যদি এতই টাকার বিষয়টা প্রাধান্য দিতে হয়, তাহলে বিজেপির মতন শিল্পপতিদের থ্রু দিয়ে পয়সার সার্কুলেশনটা করা উচিত ছিল। তাহলে আমরা কাছে যেতে চাইবো, শুভময়দা, এই সমস্ত রাজনৈতিক আচ্ছাচ্ছি সরিয়ে রেখে যে প্রশ্নটা সাধারণ মানুষের, যার কারণে সাধারণ মানুষ লড়াইয়ের ময়দানে নেমেছিলেন যে ঠিক কি ঘটেছিল অভয়ের সঙ্গে, কেনই বা আরজি করের মানে পুরো বিল্ডিং ভাঙার জায়গাটা তৈরি হলো এই রাত দখলের দিন, তারপরে কেন তড়িঘড়ি দেহদাহ করা হলো, এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার দিকে আমরা কতটা এগোতে পেরেছি শুভময়দা? হ্যাঁ, দেখুন, যে আলোচনাটা বারবার হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার দিকে আমরা এগোচ্ছি না বলে মানুষজন কেন মনে করছেন? প্রথম হচ্ছে তৃণমূল রাজত্বে তৃণমূলের সচেতনতা মানে নির্মল ঘোষ মুখ্য সচেতক হবেন, এটাই হচ্ছে তৃণমূলের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন। জানি আমরা তৃণমূল যখন ক্ষমতায় ছিল, আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, সেই সাহসে ভর করে এই কথা বারবার আমরা বলতে পেরেছি। আজকের দিনে মানুষ কেন এতটা ভয় পাচ্ছেন? মানুষ ভয় পাচ্ছেন এই কারণে যে বিজেপিতে অন্যান্য দল থেকে মানুষ এসেছেন, বিজেপি অন্য দলের মানুষকে আত্মস্থ করে, তাকে ওয়াশিং মেশিন বলা হয় অনেক সময় বলা হয় না। পশ্চিমবঙ্গের যে বিজেপি দলটি, সেই দলটিতে একদিকে যেমন প্রচুর বিজেপির মানুষ আছেন যারা দীর্ঘ সময় বিজেপি রাজনীতি করেছেন, তেমন সেই দলটিতে অল্প কয়েকজন সিপিএমের লোক আছেন, অল্প কয়েকজন কংগ্রেসের লোক আছেন, কিন্তু একটা বিরাট সংখ্যক এই তৃণমূল কংগ্রেসেরই লোক আছেন যারা তৃণমূল কংগ্রেসের যে 3টি টার্ম, 3 5 15 বছর, তার মধ্যে 2টি টার্ম সেই দলটাতেই ছিলেন। ফলে একটা তৃণমূল কংগ্রেসের গোটা দুর্নীতিটা তো 2021 থেকে 2026 দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না, তার আগে 2011 থেকে 2021 অব্দিও তো আলোচনা হবে। এবং তারপরেও আজকে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের যে সাধারণ মানুষজন, তাদের প্রশ্নটা বারবার করে উঠছে, তাহলে কি বিজেপি যে কিনা তৃণমূলকে সৃষ্টি করেছিল বলে দাবি করে, তাদের তৃণমূলীকরণ হচ্ছে কিনা? এবং সেক্ষেত্রে অভয়ার বিচার আমরা কোনোদিনও জানতে পারবো না। মানুষের যে শঙ্কা, মানুষের যে সংশয়, আজকে স্বাধীনতার 80 বছরে জন্মদিনে আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা একটা সার্বভৌম রাষ্ট্র, সেখান থেকে আমরা বারবার করে চাইছি এই উত্তরগুলো পাই। আমাদের ভয় যে বিজেপি না পশ্চিমবঙ্গে তৃণমূলের একটা অংশ হয়ে যায়, ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প যেন না হয়ে যায়, যে বিজেপি তৃণমূলকে তৈরি করলো সেই তৃণমূল বিজেপির দখল নিল এবং সাধারণ মানুষ কোনো উত্তর পেল না। আমি শুভেচ্ছা জানাই বিমলদাকে, যে বিমলদা বারবার করে বলেছেন যে না,
বিজেপি মতাদর্শ ভিত্তিক দল, তারা চেষ্টা করবে তাদের দল সত্যিকারের পশ্চিমবঙ্গের মানুষকে তাদের আদর্শগত পথে একটা বিচার দিতে। সে আদর্শ পশ্চিমবঙ্গের অন্য দল মানবেন না, কিন্তু সমস্যা হচ্ছে সুমন রায়চৌধুরী মহাশয় আছেন দশা, তাতে তারা বিজেপির বিরুদ্ধে মতাদর্শগত লড়াইয়ে সামিল হতে পারবেন কি, নাকি এই বিজেপি তৃণমূলের যে অঙ্কটির কথা বিমলদা বলেছেন যে এই আলোচনায় উনি বেশি যাবেন না, কিন্তু আমাদের তো প্রশ্ন যারা বিজেপির মতাদর্শগত জায়গায় আছেন তাদের কাছে, যে এই সিপিএম কংগ্রেস যদি উঠে আসতে না পারে তাহলে কি এই তৃণমূল কংগ্রেসই থাকবে যারা বিজেপির সঙ্গে থাকবে এবং বিজেপিকে বারবার করে মূর্ছে ধরিয়ে দেওয়ার জায়গায় যাবে এবং সাধারণ মানুষ বিচার পাবে না? এই প্রশ্নটাই কিন্তু বারবার আসছে এবং আমরা আছি যে অভয়ার ঘটনায় তার মৃত্যুর পর কে এই গোটা বিষয়টিকে গুলিয়ে দিয়েছিল সেই উত্তর কতটা পাওয়া যাবে, নাকি তৃণমূল কংগ্রেসের সেই মানুষগুলোই এই বিজেপি সরকারকে প্রভাবিত করবে এবং আমরা কিচ্ছু জানতে পারবো না। না আমি বলছি শুভময়দা সঠিক বলেছেন, আপনার কথাটাই তো আমরা বলছি, যাতে কংগ্রেস উঠে আসতে না পারে পচে যাওয়া তৃণমূল কংগ্রেসকেও ভারতীয় জনতা পার্টি প্রাসঙ্গিক রাখতে চাইছে, সেটা ডিম ছুঁড়ে হোক, ঢিল ছুঁড়ে হোক, অ্যারেস্ট করিয়ে হোক, যেভাবে হোক। উত্তরটা তো জানার অপেক্ষায় আমরা সকলে রয়েছি, কিন্তু একটা প্রশ্ন বড় হয়ে সামনে আসছে যে নামে যিনি নির্মল তিনি কাজে কতটা নির্মল, অন্তত অভিযোগগুলো যদি পরপর সাজিয়ে রাখা যায়। আমি এইখান থেকে আরেকটা সরকারি হাসপাতালে দুদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে সেইটাতেও সমানভাবে যেতে হবে, সেটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টাফ রূপালী বর্মনের রহস্য মৃত্যুর ঘটনা, যেখানে নার্সের দেহের পাশ থেকে উদ্ধার হওয়া ভায়াল ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। আমি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসতে চাইবো একটা বিষয় অনিল দা, সেটা হচ্ছে যখন এই ধরুন আরজি করের ঘটনা ঘটলো তখন এই সরকারি হাসপাতালগুলোতে নজরদারি, তাদের নিরাপত্তা ব্যবস্থা, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল, একের পর এক শুনানিতে সর্বোচ্চ আদালতে পর্যন্ত এই বিষয়টা প্রসঙ্গক্রমে এসেছিল, কিন্তু তারপর ধরুন 2024-এর পর 2026 সাল আর একটা এই এনআরএস হাসপাতালে অন ডিউটি একজন নার্সের রহস্য মৃত্যুর ঘটনা। আমি আলটিমেটলি বলছি সরকারি হাসপাতালে সেই প্রশ্নগুলোর কতটা উত্তর পাওয়া গেল বা কতটা সেই সমস্যার সমাধান হলো, এই ঘটনা তো আবারও বড় করে সেই প্রশ্নকে সামনে এনে দাঁড় করাচ্ছে। না, সরকারি হাসপাতাল এবং সরকারি এমএলএ হোস্টেলেও খুন হয়েছে, এমএলএ হোস্টেলে সুইসাইড করেছে। এক্ষেত্রে যেটা বলা হয়েছে প্রাথমিক তদন্তে, যেটা আমরা শুনেছি, যেটা কাগজে দেখেছি বা টিভি দেখেছি, বাথরুমটা ছিল বোল্টেড ফ্রম ইনসাইড। বোল্টের যদি ভেতর থেকে দরজা বন্ধ থাকে, তারপরে ইঞ্জেকশনের ভায়াল যদি পাওয়া যায়, নার্সের পক্ষে কোনো রকম ট্র্যাঙ্কুলাইজার ইঞ্জেকশন বা নেওয়াটা কোনো অসুবিধা কিছু নেই, কোয়াইট অ্যাভেলেবল। যেটা আমি বারবার অভয়ার কেসে বলেছিলাম, ওখানে একটি মেয়েকে 31 বছর মেয়েকে একজন ওভার পাওয়ার করতে পারে না, তার ডিফেন্স রুম থাকবে, থাকবে যদি হয় সম্ভব একমাত্র যদি ট্র্যাঙ্কুলাইজার খাবারের সঙ্গে কিছু খাইয়ে দিয়ে থাকে। সেক্ষেত্রে সেখানে ভিসেরা রিপোর্টটা পাওয়া যায়নি এবং যাদের সঙ্গে ডিনার করেছিল রাত্রে তাদের জিজ্ঞাসাবাদ এসব প্রশ্ন আমি তুলেছিলাম। ভিসেরা রিপোর্ট তো পাইনি, তার আগেই সব কিছু হয়ে গেছে। যেটা হয়েছে মহামান্য শীর্ষ, আমরা একটা আশ্চর্য হয়ে গেছিলাম, আমরা যেগুলো কেসগুলো হয় স্টেট ভার্সেস কেসগুলো হয়, চার্জশিট হয়, তখন সেগুলো প্রসিডিং যখন চলে, কোর্টে ট্রায়াল যখন হয়, তখন একজন সরকারি পিপি নিযুক্ত হন, তারা চেষ্টা করেন ট্রায়ালটা কমপ্লিট করে কেসটাকে সাজা দেওয়ার জন্য। কিন্তু ভিসেরার এই আরজি করে কেসে একমাত্র এক্সেপশন, যেটা ভারতবর্ষে আর কোনো দিন হয়েছে কিনা জানি না, আমার নলেজে নেই, যে 22 জন সিনিয়র লয়ারকে সুপ্রিম কোর্টের দেশের মহামান্য শীর্ষ আদালতে দেওয়া হলো যে অভিযুক্তদের বাঁচাবার জন্য। ইট ইজ কন্ট্রারি টু দি সিস্টেম। আর এইখানে যেটা বলছেন, এখানে যেটা বলছে ভায়াল পাওয়া গেছে, যদি তার ব্লাড সেরোলজিতে পাঠানো হবে, ভিসেরাতে পাঠানো হবে, কী হয়েছে ব্লাডের রিপোর্টে পেলেই বোঝা যাবে ব্লাডে কিছু ইনজেক্ট করেছেন কিনা, কোনো রকম ট্র্যাঙ্কুলাইজার কিছু করেছেন কিনা, যেটা ওনারা করতে পারেন। আর বোল্টের যখন ইনসাইড হয় তাহলে তো আপনার বোঝা যাবে সেখানে অন্য কোনো থার্ড পার্টির প্রেজেন্স ছিল না। এটা পুলিশ যদি ভেঙে উদ্ধার করে থাকে, সেই ঘটনা তো আমি জানি না, আমরা ডিটেলস জানি না, আপনারা ভালো খবর পেয়েছেন রিপোর্টার দিয়ে, যদি ভেঙে উদ্ধার করে থাকে সেখানে ফাউল প্লের প্রশ্নটা তো ওঠে না। মেন্টাল কোনো কারণে যদি হয়, সুইসাইড হয়, সেক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিই এটা, যে এটা এইভাবে বোঝা যায়। প্রথমে প্রাথমিক সার্কামস্টেন্সটা দেখতে হবে। তো এখন এমএল হোস্টেলেও তো খুন হয়েছেন, সুইসাইড করেছেন অনেকে, ফর্ট ব্লক নেতা খুন হয়েছেন, সুইসাইড করেছে অনেকে। এগুলো তো সরকারি জায়গায় এখন সুইসাইড যদি কেউ করে দিয়ে থাকে, তাকে হাউ ইউড প্রিভেন্ট? সুমনদা,
সে বিদ্যালয় হতে পারে, বাথরুমে হতে, যে কোনো স্কুল সুমন বন্দ্যোপাধ্যায়। হতে পারে, বিদ্যালয় না, হতে পারে। আমি এই কথাটাই বলছি যে দেখুন, যে ঘটনাটা এনআরএসে ঘটেছে এটা ওই আরজি করের মতো একটা সরকারি হসপিটালের মধ্যেই ঘটেছে। কি ঘটেছে আমরা কেউ জানি না, এবং খুব আশ্চর্য হচ্ছি যে এখন আলোচনায় অনেকেই বলছেন এটা হতে পারে, এটাই হয়তো হয়েছে। এই যে কথাগুলো এইটা আপনি বলবেন যে অভয়াকাণ্ডের মতো তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়ার মতো অতি তৎপরতা অন্তত এক্ষেত্রে দেখা যায়নি। একেবারে বিষয়টা কি ঘটেছে, কি কারণে তার মৃত্যু হলো, এইটা তো সকলেই জানতে চায়। অন্তত সেই সদিচ্ছাটা প্রশাসনের তরফে এখনো দেখা যাচ্ছে না। অনেক জল গড়িয়ে গেছে। আপনি গত 4ই মে সরকারও চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি এখন তো এনআরএস এর যে ঘটনাটা টাটকা চেঞ্জ না হলে এরকম হতো। এখানে এই দায়টা তো এই সরকারকে নিতে হবে, সঠিকভাবে যাতে তদন্ত হয়। তদন্ত হওয়ার আগেই একটা রিপোর্ট আমরা করে দিচ্ছি যাতে ক্লিন চিট দেওয়া যায় সরকারকে, বা ওখানে কেউ ইনভলভ নয়। এই যে চিন্তা ভাবনাটাকে পুশ করা হচ্ছে, এটাও তো সার্বিকভাবে একটা নিরপেক্ষ তদন্তের পক্ষে প্রধান বাধা। আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে ঘটনাটা আপনারা ওই আরজি করের যে ঘটনাটার কথা উল্লেখ করছেন, এই ঘটনার গোটা প্রক্রিয়াটা এতদিন ধরে সিবিআই তদন্ত করেছে, এবং যে ঘটনাটা আরজি করের ঘটনার পর এই সরকার যখন 4ই মে নতুনভাবে ক্ষমতায় এসেছে, তারপর থেকে শুধু জুলাই মাস পর্যন্ত আমার কাছে হিসেবে 18টা শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন সেগুলোরও দায় নিতে হবে। আমি আটকাতে পারছি কিনা, আমি সেই আপনি গত 3 মাসে কতগুলো শ্লীলতাহানি ধর্ষণের হয়েছে বিজেপি আমলে খুব ভালো করেছেন, হিসেব রেখেছেন। আমি নিশ্চিত যে 15 বছরের হিসেবটা আপনার কাছে আছে। না, অবশ্যই। আমি তো সবসময় বলছি এর সঙ্গে ডাইরেক্টলি সরকারের কানেকশন থাকে না। আরজি করেও যেমন সরকারের কোনো সরকার কখনো এগুলোতে ইনভলভ থাকে না সাধারণভাবে, কিন্তু তদন্ত প্রক্রিয়াটা সঠিকভাবে হওয়া কিনা। কারণ আরজি করের ক্ষেত্রে এই কথাটা এতক্ষণ বলতে চাইছিলাম না, তো সিবিআই হাতে চলে গেছে। এতক্ষণ বলতে চাইছিলাম না, সে অস্ত্র নিজেই সুমন তুলে দিল। সরকারের ইনভলভমেন্ট থাকে না তখনই মেনে নিতাম যদি সরকার আরজি করের ওই কেসটাকে ঠিক মতো হ্যান্ডেল করত। সরকারের শীর্ষ নেতৃত্বের ইনভলভমেন্ট ছিল এই কারণে যে একজন বাইরে আছেন, তারপর নির্মল ঘোষের কাছে কতবার ফোন করেছেন, কেন করেছেন? ওই নির্মল ঘোষ কেন ডেড বডিটাকে পুড়িয়ে দিয়ে বললেন ওয়েল ডান মাই বয়। তিনি খুব ইংরেজি বলেন, কিন্তু 15-16 বছর বয়সে এই সোদপুর স্টেশন চত্বরে কিছু একটা করতেন শুনেছি। বলেন আরো আছে, বডি টেনে নিয়ে পোড়ানো হলো, বাবা মা হাতে পায়ে ধরছে, আমার মেয়ের দ্বিতীয়বার পিএম পোস্টমর্টম করতে হবে, মানা হলো না। এই কারণেই তো। আর সবচেয়ে বড় কথা, যেখানে সেই আরজি করের প্রিন্সিপালকে সাসপেন্ড করা হচ্ছে, হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য হসপিটালে। আরে শীর্ষ নেতৃত্বের এই প্রেম ছাড়া অন্য কিছু তো হবে না। এত কিসের প্রেম? আমরা কিন্তু বলছি তো সরকারের সিবিআই তদন্ত করে কিছু বার করতে পারে না। ধার ধরে নিয়ে যাওয়া সিবিআই তদন্তে ওই নির্দিষ্ট একজন অপরাধী ছাড়া কাউকে ধরে নিয়ে যাবে। ঠিক আমি বলছি, বিরোধী হিসাবে বিজেপির একাধিক প্রশ্ন একেবারে আদর্শ বিরোধীদের জায়গা থেকে যা তোলা উচিত সেগুলো তুলেছে, খুব ভালো করেছে। কিন্তু এইবারে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার। এইবারে কিন্তু একদিকে সিবিআই তদন্ত করছে, অন্যদিকে পুলিশের তরফেও তদন্ত সমান্তরালভাবে শুরু হয়েছে। এই যেটা ক্রিমেশন সেন্টারের কথা মুখ্যমন্ত্রী বলার পর থেকে, এইবারে কিন্তু সুবিচারটা যাতে অভয়ার মা পান, অভয়ার পরিবার পায়, সেটাও কিন্তু এই সরকারকে সুনিশ্চিত করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।